চ্যাপ্টার ৩৭৬ মিস্টার হারাস। অ্যামান্থা নির্যাস আর আই অব দ্য স্পিরিট ওষুধের জাদুকরী সুগন্ধে ঘরটা ম করছিল। সেই ঘরে ক্লাইনের বসে থাকা ক্যাপিমের সাঙ্গপাঙ্গ বিড়বিড় করে দ্য ফুলের সম্মানসূচক নাম জপছিল। তার সেই একটানা ছন্দময় ফিসফিসানি আর ঘরের তীব্র সুগন্ধে মনোযোগ ধরে রাখাই দায় হয়ে পড়ল। ধীরে ধীরে লোকটার স্পিরিট বডি বা আত্মিক শরীরটা ফিকে হতে শুরু করল। তার মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে গেল, কিন্তু তারপরেও সে অদ্ভুতভাবে একটা পরিষ্কার ঘোর ধরে রাখল, ঠিক যেন সে নিজেই নিজেকে হিপনোটাইজ করে ফেলেছে। নিজের স্পিরিট বডি নিয়ে ক্লাইন তাকে বেশ ভালোই সাহায্য করছিল, আর দ্য ফুলের সম্মানসূচক নাম জপার ফলে সে ধীরে ধীরে একটা কৃত্রিম ঘোরের মধ্যে চলে গেল, ঠিক যেমন মানুষ ঘুমের ঘোরে হাঁটে। তার অ্যাস্ট্রাল প্রজেকশন বা স্বপ্নের শরীরটা অসীম উঁচু সেই ধূসর কুয়াশার দিকে এগিয়ে গেল, আর তারপর সেটা পৌঁছাল ধূসর কুয়াশার ঠিক উপরের সেই রহস্যময় জায়গাটায়। ক্লাইন ঠিক এই সুযোগটাই নিল। সে সাথে সাথে সামনিং বা ডাকার কাজটা শেষ করে ফেলল। তারপর সে ফিরে গেল সেই বিশাল আর অনেক পুরনো রাজপ্রাসাদটায়। সেখানে গিয়ে সে দ্য ফুলের জন্য নির্দিষ্ট করা আসনটাতে বসল। সে দেখতে পেল তার চারপাশে একটা উজ্জ্বল আলোর বৃত্ত ঢেউয়ের মতো কাঁপছে। সেই আলোটা মিলে ক্যাপিমের সাঙ্গপাঙ্গের একটা ছায়াময় অবয়ব তৈরি করল। এই রিচুয়ালের প্রভাবে রহস্যময় জায়গাটা হালকা করে কেঁপে উঠল। সেখান থেকে কিছুটা শক্তি যেন কেউ টেনে বের করে আনছিল, আর সেই শক্তিটা খুব ধীরগতিতে বইতে শুরু করল। ক্লাইন ব্ল্যাক এম্পারার কার্ডটা তুলে নিল, আর ঠিক তখনই তার হাতে একটা কাগজের পুতুল ঝলক দিয়ে উঠল। হাতের কবজিতে একটা হালকা ঝটকা দিয়ে সে কাগজের পুতুলটা ছুঁড়ে দিল। পুতুলটা উড়ে গিয়ে ধূসর কুয়াশা থেকে টেনে বের করা সেই সামান্য শক্তিটুকু শুষে নিল। তারপর সেটা বদলে গিয়ে একটা মানুষের রূপ নিল। লোকটার মাথায় একটা কালো টুপি আর গায়ে মোটা সুতির জ্যাকেট। তাকে দেখতে অবিকল ক্যাপিমের সাঙ্গপাঙ্গের মতোই লাগছিল। এমনকি তার চারপাশের আভা আর অনুভূতিটাও আসল লোকটার থেকে কোনোভাবেই আলাদা করা যাচ্ছিল না। কাগজের এই পুতুলটা গিয়ে টার্গেট লোকটার ছায়াময় অবয়বের সাথে একদম মিলে গেল। লোকটার স্পিরিট বডির ভেতরে যে রহস্যময় আর অজানা বাধাগুলো দেওয়া ছিল, এই পুতুলটা তাকে সেগুলো আটকাতে সাহায্য করল। একই সাথে ক্লাইন ব্ল্যাক এম্পারার কার্ডটা ধরে নিজের স্পিরিচুয়ালিটি বা আত্মিক শক্তি চারদিকে ছড়িয়ে দিল। বিশুদ্ধ আলো দিয়ে তৈরি হওয়া ক্যাপিমের সাঙ্গপাঙ্গের প্রজেকশনটাকে সে সেই শক্তি দিয়ে ছুঁয়ে ফেলল। গোপন চুক্তির এটা একটা বিশেষ ব্যবহার ছিল। এর মাধ্যমে একজন দুর্বল মানুষ আর একজন মহান সত্তা একে অপরের সাথে কিছুটা হলেও সুর মেলাতে পারে। তারা একে অপরের জ্ঞানগুলো বুঝতে পারে আর সোল বডি বা আত্মার শরীরে একটা অসাধারণ অভিজ্ঞতা পায়। তবে সাধারণ নিয়ম থেকে একটু আলাদা হয়ে ক্লাইন এখানে নিজেই সেই মহান সত্তার ভূমিকা পালন করছিল। গোপন চুক্তির এরকম একটা কাছাকাছি আর যোগাযোগমূলক অবস্থায় মানুষ মহান সত্তাদের কাছ থেকে জ্ঞান লাভ করতে পারে। একইভাবে মহান সত্তারাও চাইলে প্রশ্ন করে তাদের দরকারি তথ্যগুলো খুব স্বাভাবিকভাবেই বের করে নিতে পারে। ক্লাইন মনের জগৎটাকে পুরোপুরি নিজের আয়ত্তে আনতে পারেনি, নইলে সে সহজেই লোকটার মনের ভেতর কোনো একটা প্ররোচনামূলক ধারণা ঢুকিয়ে দিতে পারত। ক্যাপিমের ভিলাতে কেমন ধরনের শক্তিশালী মানুষেরা আছে, স্পিরিচুয়ালিটির সেই যোগাযোগের অবস্থার মধ্য দিয়ে ক্লাইন প্রশ্নটা করল। কোনোরকম বাধা ছাড়াই প্রজেকশনটা তার স্মৃতিগুলো ক্লাইনের কাছে পাঠিয়ে দিল। ক্লাইনের কাছে মনে হল সে যেন চোখের সামনে কোনো হলোগ্রাফিক সিনেমা দেখছে। টুপি পরা লোকটা ঘরের ভেতর খুব সম্মান আর ভয় নিয়ে দাঁড়িয়েছিল। তার সামনে কালো টেলকোট আর সাদা পরচুলা পরা এক মাঝবয়সী ভদ্রলোক। ভদ্রলোকের চেহারাটা লম্বাটে, পাতলা আর বেশ কঠোর। তার মুখটা স্বাভাবিকভাবেই একটু কুঁচকানো ছিল, যা দেখে একটা অদ্ভুত শীতল অনুভূতি তৈরি হচ্ছিল। সে তার ঘড়ির সোনালি চেন ধরে টান দিয়ে একই রঙের একটা পকেট ঘড়ি বের করল। ঘড়িটার বোতাম চেপে ডালাটা খুলে একবার সময়টা দেখল। তারপর সে বেশ ভারী গলায় বলল, আমার দিকে তাকাও। টুপি পরা লোকটার তার কথা অমান্য করার সাহস হল না। সে বাধ্য হয়ে মাথা তুলে সামনের দিকে তাকাল। জি, মিস্টার হারাস। কথাটা শেষ হওয়ার আগেই সে দেখতে পেল এক জোড়া চোখে অদ্ভুত একটা আলো ঝিকমিক করছে, আর তার কানে একটা কড়া নির্দেশ ভেসে আসল, সবকিছু গোপন রাখবে। এই ভিলাতে তুমি যা কিছু দেখবে বা শুনবে তার কোনো কিছুই অন্য কাউকে বলতে পারবে না। টুপি পরা লোকটা অজানা একটা কারণে কেঁপে উঠল। তার মনে হল সামনের মানুষটা যা নির্দেশ দিচ্ছে তাকে অক্ষরে অক্ষরে সেটাই পালন করতে হবে। সে আবার মাথা নামিয়ে নিল, তারপর আস্তে করে বলল, জি মিস্টার হারাস। টুপি পরা লোকটা একটা অজ্ঞান মেয়েকে কাঁধে করে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সে সোজা বেসমেন্ট বা আন্ডারগ্রাউন্ড ঘরের প্রবেশমুখে চলে গেল। সেখানে অন্যান্য ঘর থেকে আলাদা করা ছোট একটা ঘর ছিল। ঘরটার ভেতর দাড়িওয়ালা এক লোক বসেছিল, যার বয়স বোঝাটা বেশ মুশকিল। দাড়িওয়ালা লোকটার নীল চোখ দুটো অদ্ভুত রকমের শীতল আর ভয়ঙ্কর। তার হাতে একটা পাতলা ফ্ল্যানেল কাপড় ছিল। সে টেবিলের ওপর রাখা ছাই সাদা রঙের একটা রাইফেল খুব সাবধানে পরিষ্কার করছিল। রাইফেলটা বেশ মোটা আর লম্বা।
সেটা একটা পাইপ দিয়ে একই রঙের বড় একটা মেকানিক্যাল বাক্সের সাথে জোড়া লাগানো ছিল। ওটা একটা হাই প্রেশার স্টিং রাইফেল। এটা এমন একটা জিনিস যা শুধুমাত্র মিলিটারির কাছেই থাকার কথা। মিস্টার বেলিজ, টুপি পরা লোকটা মাথা নিচু করে তাকে সম্মান জানাল। টুপি পরা লোকটা এবার খুব গোছানো একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় ঢুকল। জায়গাটা দেখতে অবিকল একটা জেলখানার মতো। সে অজ্ঞান মেয়েটাকে ছোট একটা ঘরের ভেতর নিয়ে তালাবদ্ধ করে দিল। দরজায় তালা দিয়ে সে আবার করিডোরে ফিরে আসল আর তাকে দেওয়া লণ্ঠনটা হাতে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল করিডোরের অন্য পাশ থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। মনে হচ্ছিল ওই মূর্তিটার অন্ধকারে দেখার জন্য কোনো আলোরই দরকার নেই। লণ্ঠনের আলোতে টুপি পরা লোকটা বুঝতে পারল ওটা একজন মহিলা। তার বয়স হবে ৩০-এর কোঠায়। মহিলার মাথায় একটা বাদামি রঙের বনেট, গায়ে পাতলা সাদা ব্লাউজ আর সাসপেন্ডার, পায়ে হাঁটু পর্যন্ত লম্বা চামড়ার বুটজুতো। তার মুখে পুরনো কিছু কাটার দাগ ছিল আর ঠোঁটের কোণে ঝুলেছিল খুব নিষ্ঠুর একটা হাসি। টুপি পরা লোকটা ভয়ে মাথা নিচু করে ফেলল। সে তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম ক্যাটি। মহিলা তাকে একদম পাত্তাই দিল না। সে পা ফেলে ফেলে লোকটার দিকে এগিয়ে আসল আর এমনভাবে তাকে পাশ কাটিয়ে চলে গেল যেন ওখানে কেউ ছিলই না। ক্যাটি নামের মহিলাটা চলে যাওয়ার পর টুপি পরা লোকটা ঠোঁট বাঁকাল। তারপর ফিসফিস করে বলল, হারামজাদি, বিছানায় গেলে তুই তো একটা বেশ্যার চাইতেও বেশি লাফাবি। সে তার প্যান্টের সামনের দিকটা একটু টেনে ঠিক করে নিল। তারপর লণ্ঠনটা উঁচু করে ধরে বেসমেন্ট থেকে বেরিয়ে গেল। সোনায় মোড়ানো জাঁকজমকপূর্ণ সেই বিশাল হলরুমে টুপি পরা লোকটার দেখা হল আরও দুজনের সাথে। তাদের একজনের উচ্চতা ছিল প্রায় ১.৬৫ মিটারের মতো। সে দেখতে একটু নাদুসনুদুস। তার চেহারায় বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল না, তবে তার চোখে সবসময় একটা ভয় ধরানো চাউনি থাকত। অন্যজনের উচ্চতা ১.৭০ মিটারের চেয়ে একটু বেশি। তাকে দেখতে কিছুটা বয়স্ক লাগছিল। তার মুখে বেশ কিছু বলিরেখা আর নাকটা বেশ খাড়া। তার বাদামি চোখ দুটো বেশ সতেজ ছিল আর চেহারায় কোনো ভয় দেখানোর মতো ব্যাপার ছিল না। মিস্টার ক্যাপিম, টুপি পরা লোকটা সেই নাদুসনুদুস মাঝবয়সী লোকটাকে সম্মান জানাল। তারপর সে অন্য লোকটার দিকে তাকিয়ে বলল, মিস্টার পার্কার। ভোরের একদম শুরুর আলোতে টুপি পরা লোকটার দেখা হল সেই মিস্টার হারাসের সাথে। সেই শীতল আর গম্ভীর মাঝবয়সী ভদ্রলোক তখন বেসমেন্টের প্রবেশমুখে দাঁড়িয়েছিল। সাদা পরচুলা পরা হারাস একবার তার দিকে তাকাল। লোকটা তখন খুব সম্মান দেখিয়ে একপাশে দাঁড়িয়েছিল। হারাস খুব স্বাভাবিক ভঙ্গিতে তার ডান হাতের তালুটা বেসমেন্টের প্রবেশের দিকের বাড়িয়ে দিল। তারপর খুব গম্ভীর গলায় উচ্চারণ করল, বন্দিদশা। কোনো শব্দ ছাড়াই চারপাশের পরিবেশে খুব সূক্ষ্ম একটা পরিবর্তন চলে আসল। এখানে মোট ৪ জন বিয়ন্ডার আছে। কমপক্ষে ৪ জন তো বটেই। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হওয়ার কথা ওই মিস্টার হারাসের। সে হয়তো কমপক্ষে সিকোয়েন্স ৬ বা হয়তো সিকোয়েন্স ৫-এর কেউ হবে। কি জানি সে কোন পথের অনুসারী। তবে ব্যাপারগুলো ব্ল্যাক এম্পারর পথের সাথেই বেশ মিলে যাচ্ছে। শৃঙ্খলার ওপর নির্ভর করা আর নির্দেশ দেওয়া। একটু আগের দেখা দৃশ্যগুলো থেকে মনে হচ্ছে এই বাধাগুলো শুধু বেসমেন্টের জন্যই, পুরো ভিলার জন্য নয়। তা অবশ্য ঠিকই, সারাদিনে এত এত মানুষ এখানে আসা যাওয়া করে। একবার পুরো ভিলাতে কোনো বাধা বসিয়ে দিলে ভেতরে ঢোকা বা বের হওয়া তো বেশ ঝামেলার কাজ হয়ে যাবে। কে জানে রাতের বেলায় নিয়মটা একই থাকে কিনা। ক্লায়েন্ট সদ্য পাওয়া তথ্যগুলো নিয়ে মনে মনে একটু বিশ্লেষণ করল। তারপর সে আবার প্রশ্ন করল, পুরো ভিলার নকশাটা আসলে কেমন। সে খুব দ্রুত উত্তরটা পেয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল একটা অসাধারণ সুন্দর হলরুম আর বেশ বড়সড় একটা ডাইনিং রুম। তার সাথে যুক্ত থাকা করিডোর, ওয়াশরুম আর বেসমেন্টের দৃশ্যগুলো সে দেখতে পেল। এই সব দৃশ্য জোড়া লাগিয়ে ক্লায়েন্ট তার মাথার ভেতর ক্যাপিমের ভিলার একটা মোটামুটি নকশা তৈরি করে ফেলল। সে বুঝতে পারল তার স্পিরিচুয়ালিটি বেশ দ্রুত খরচ হয়ে যাচ্ছে। তাই সে তার শেষ প্রশ্নটা করে ফেলল, ক্যাপিমের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত থাকা গুরুত্বপূর্ণ মানুষেরা কারা। তার চোখের সামনে আবারও সেই জাঁকজমকপূর্ণ হলরুমের দৃশ্যটা ভেসে উঠল। সেখানে প্রায় অর্ধনগ্ন মেয়েরা মাথা নিচু করে অতিথিদের পানীয় এগিয়ে দিচ্ছিল। তারা অতিথিদের সব অত্যাচার মুখ বুজে সহ্য করছিল, তাদেরকে নিয়ে যেমন খুশি তেমন খেলার সুযোগ দিচ্ছিল। আর একটু এদিক ওদিক হলেই তাদেরকে টেনে হিঁচড়ে কোনো একটা আড়ালে নিয়ে যাওয়া হচ্ছিল নিষ্ঠুরভাবে নির্যাতন করার জন্য। মেয়েগুলোর বয়স খুবই কম, কিন্তু তাদের চেহারায় ফুটে উঠেছিল একটা চরম তিক্ততা আর অনুভূতিহীন ভাব। কাজের সামান্য একটু দেরি হলে বা কোনো উৎসাহের অভাব দেখা দিলেই ক্যাপিমের কাজের লোক বা দাসীরা তাদেরকে চাবুক দিয়ে পেটাচ্ছিল। এমন ভয়ঙ্কর সব দৃশ্য দেখেও এই কাজের মানুষদের মনে একটুও দয়ার উদয় হচ্ছিল না। উল্টো তারা অতিথিদের মন জুগিয়ে কিছু পুরস্কার পাওয়ার আশায় একে অপরের সাথে পাল্লা দিয়ে নিজেদেরকে জাহির করছিল। ক্লাইন ওই অতিথিদের মাঝে ক্যাপিমকে দেখতে পেল।
সেখানে আরও ছিল সেই শীতল স্বভাবের মিস্টার হারাস। তাছাড়া হাউস অফ কমন্সের একজন সংসদ সদস্যও ছিল, যার ছবি প্রায়ই খবরের কাগজে দেখা যায়। সেখানে ভারদেরা নামের একজন মোটা লোকও ছিল, যাকে সবাই ডেপুটি চিফ বলে ডাকছিল। লোকটা কি ব্যাকল্যান্ড পুলিশ বিভাগের কোনো একজন ডেপুটি চিফ? সে তো পুলিশ বিভাগের বেশ ওপর মহলের একজন কর্মকর্তা। ভাবতেই অবাক লাগছে যে এখানকার কাজের মানুষদের একজনও ভালো না। অবশ্য এটা বোঝাই যায়। ভিলার এই ভাড়া করা লোকগুলোকে কাজে নেওয়ার আগে নিশ্চয়ই অনেক যাচাই বাছাই করা হয়েছে। তাদেরকে যথেষ্ট বিশ্বস্ত হতে হবে, এটাই তো স্বাভাবিক। ক্লাইন নিজের কপালটা একটু ঘষল, তারপর সে গোপন চুক্তির রিচুয়ালটা থামিয়ে দিল। টুপি পরা লোকটা আসলে খুবই সাধারণ মানের একজন লিডার ছিল, আর তাই তার এর চেয়ে বেশি কিছু জানার বা এই কাজে এর চেয়ে বেশি যুক্ত থাকার কোনো সুযোগই ছিল না। এমনকি এই মুহূর্তেও লোকটার ওপর থাকা সেই রহস্যময় বাধাটা একটুও নষ্ট হয়নি। ক্লাইন রিচুয়ালটা পুরোপুরি শেষ করল। সে লোকটাকে ধূসর কুয়াশার ওপর থেকে অদৃশ্য হয়ে বাস্তব জগতে ফিরে যাওয়ার সুযোগ দিল। সে বিছানার পাশে বসে রইল, আর সেই অজ্ঞান হয়ে থাকা টুপি পরা লোকটার দিকে তাকিয়ে রইল। এইমাত্র পাওয়া তথ্যগুলো দিয়ে সে হিসাব করতে বসল যে তার পরের কাজগুলো কতটা সফলভাবে করা সম্ভব। সে একের পর এক পরিকল্পনার কথা ভাবতে লাগল। অবশেষে ক্লাইনের মাথায় একটা শক্ত বুদ্ধি চলে আসল। সে আপন মনেই ফিসফিস করে উঠল, হয়তো আমার কোনো সাহায্যকারীর দরকারই নেই। সাহায্যকারী থাকলে সে বরং আমাকে বিপদে ফেলে দেবে। বিপদের সময় আমার পালাতে আরও অসুবিধাই হবে। সঠিক সময়টা বেছে নেওয়া খুবই জরুরি। প্রায় 50 মিনিট পর সেই কালচে ধূসর টুপি পরা লোকটাকে ইস্ট বড়োতে দেখা গেল। সে সোজা মনগার গ্যাংয়ের অধীনে থাকা রাস্তাগুলোর দিকে এগোচ্ছিল। হঠাৎ সে কয়েকজন কালো চামড়ার রোগা কিন্তু ভয়ঙ্কর চেহারার লোককে দেখতে পেল। সে সাথে সাথে তাদের কাছাকাছি চলে গেল। সে এমন একটা ভান ধরল যেন রাস্তা না দেখেই হাঁটছে, আর তারপর ইচ্ছে করেই সে তাদের একজনের সাথে জোরসে ধাক্কা খেল। ধ্যাত তেরি, তোরা সব কয়টা একটা আবর্জনার দল। টুপি পরা লোকটা খুব জোরে গালি দিয়ে উঠল। তারপর সে তাদের একজনের দিকে সজোরে একটা ঘুষি চালিয়ে দিল। হাইল্যান্ডাররা তো এমনিতেই মারামারি করতে খুব ভালোবাসে, তাই তারা একটুও পিছিয়ে গেল না, বরং তারা সবাই মিলে লোকটার সাথে এক বিরাট মারামারিতে জড়িয়ে পড়ল। এই মারামারির মাঝখানেই টুপি পরা লোকটা তার ছোরাটা বের করে ফেলল, আর সেটা দেখে বাকি হাইল্যান্ডাররাও তাদের অস্ত্রগুলো বের করে নিল। খ্যাচ! মারামারির এক পর্যায়ে একটা ছোরা সোজা এসে টুপি পরা লোকটার ঘাড়ে বিঁধে গেল। লোকটা ঠিক সময় সরে যেতে পারেনি। ছোরাটা একেবারে তার ধমনী কেটে ভেতরে ঢুকে গেল। টুপি পরা লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথার চারপাশে টকটকে লাল রক্তে ভেসে গেল। খুব দ্রুতই তার শরীর থেকে প্রাণপাখি উড়ে গেল, আর সাথে সাথে তার শরীরের ভেতরে থাকা সেই ছায়াময় আর স্বচ্ছ অবয়বটাও নিমেষেই মিলিয়ে গেল। ক্লাইন আবার সেই ধূসর কুয়াশার ওপরে ফিরে আসল। সেখান থেকে একটা লাফ দিয়ে সে আবার নিজের শরীরে ঢুকে পড়ল। তারপর সে চেরুড বড়োর সেই সস্তা হোটেলটার ভেতরে চোখ মেলে তাকাল। সে ঘরের ভেতরে থাকা বাকি সমস্ত প্রমাণ পরিষ্কার করে ফেলল। তারপর সে সামনের ডেস্কে গিয়ে হোটেল রুম ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিকতাটুকু সেরে ফেলল। মিন্স্ক স্ট্রিটে ফেরার পথে ক্লাইন আবারও সেই ধূসর কুয়াশার ওপরে চলে গেল। সে খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি একটা তথ্য ডিভাইন বা ভবিষ্যদ্বাণী করে জানতে চাইছিল। সে একটা ফাউন্টেন পেন তুলে নিল, তারপর সেখানে এক লাইন কথা লিখে ফেলল। আজকে ক্যাপিমের রাতের খাবার খাওয়ার সময়